জুলাই হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসাদুজ্জামান কামালকে ফেরাতে ভারতকে চিঠি, ইতিবাচক সাড়ার আশা ঢাকার। মিয়ানমার সীমান্তে কাঁটা তারের বেড়া দেওয়ার প্রস্তাব। যমুনায় প্রধানমন্ত্রীর সঙ্গে শরিক দলের শীর্ষ নেতাদের বৈঠক। ফ্যামিলি কার্ডের সুবিধা স্বচ্ছভাবে পৌঁছে দিতে তথ্য ভাণ্ডার গড়ে তোলার নির্দেশ। এবং পাহাড়ি ঢলের তোড়ে শেরপুরে ভাঙল বেইলি ব্রিজ, 3 জনকে জীবিত উদ্ধার। তিস্তার পানি বাড়ায় খুলে দেয়া হলো জলকপাট। উত্তর ও মধ্যাঞ্চলে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। জনপদের সময়ের সঙ্গে আছে আমি সাইফুল রুদ্র। মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ দণ্ডিত আসামিদের দেশে ফিরিয়ে আনতে ভারতকে একাধিক চিঠি দিয়েছে বাংলাদেশ। প্রত্যর্পণ চুক্তির আওতায় এসব আবেদন করা হয়েছে জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন, দ্বিপাক্ষিক সম্পর্কের স্বার্থে নয়াদিল্লি ইতিবাচক সাড়া দেবে বলে আশা করছে ঢাকা। অগ্নিগর্ভ জুলাই, বিক্ষোভের রঙে ছেয়ে যায় গোটা দেশ। ক্ষমতা টিকিয়ে রাখতে গুলি ছোড়ে সরকার, রক্তে রঞ্জিত হয় রাজপথ। গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় 2025 সালের 17 নভেম্বর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দণ্ডপ্রাপ্ত পলাতকদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করতে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে সরকার। সোমবার রাজধানীর ইস্কাটনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, প্রত্যর্পণ চুক্তির আওতায় সম্প্রতি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালকে ফেরত চেয়ে ভারত সরকারকে চিঠি দেওয়া হয়েছে। এটা রিসেন্টলি গেছে এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে এই চিঠি দেওয়া হয়েছে। কূটনীতিতে যেই নর্মস আছে, যেই প্রোটোকল আছে, সেই প্রোটোকল অনুযায়ী আমরা আসাদুজ্জামান কামালকে দেশে ফিরিয়ে এনে ওনার বিচারও সম্পন্ন করা হবে, ঠিক যেভাবে শেখ হাসিনা সহ অন্যান্য আসামিদের বিচার হবে। শুধু সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী না, দণ্ডিত অন্য পলাতক আসামিদেরও প্রত্যর্পণের অনুরোধ জানিয়ে ভারতকে একাধিক চিঠি দেওয়ার কথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। আসামি যারা পলাতক আছে তাদেরকে ফিরিয়ে আনার জন্য যে সকল চিঠি দেওয়ার প্রয়োজন আমরা চিঠি দিচ্ছি। আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে উদ্যোগগুলো ওনারা নেবেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সেই আমাদের ডিপ্লোমেসির অনুযায়ী আমরা সেই কাজগুলো করব। বাংলাদেশের অনুরোধে ভারত সরকার এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি। ফলে প্রত্যর্পণ চুক্তির বাস্তবায়ন এবং নয়াদিল্লির পরবর্তী পদক্ষেপের দিকেই এখন নজর ঢাকার। আমরা আশা করব যে ভারত পজিটিভ রিপ্লাই দিবে এবং দুই দেশের মধ্যে যে দ্বিপাক্ষিক সম্পর্ক আছে সেটাকে জোরদার করার লক্ষ্যে তারা তাদের পক্ষ থেকে যা তাদের দায়িত্ব সেটা তারা পালন করবে। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। মিয়ানমারে অস্থিতিশীল পরিস্থিতি মোকাবেলা ও চোরাচালান বন্ধের সীমান্তে 109 কিলোমিটার কাঁটাতারের বেড়া নির্মাণের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। তবে এর সঙ্গে ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের সম্পর্ক নেই। অনুপ্রবেশ ঠেকাতে কঠোর অবস্থানে সরকার। বিজেপির সদর দফতর পরিদর্শন করে কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী সাবেক সেনা কর্মকর্তা মোজাফফরের বিচার কোর্ট মার্শালের মাধ্যমে হবে। বাংলাদেশ মিয়ানমার সীমান্তে সংঘাত ও মাইন বিস্ফোরণের ঘটনায় প্রায় হতাহতের শিকার হচ্ছেন বাংলাদেশিরা। এ অবস্থায় মিয়ানমারের অস্থিতিশীল পরিস্থিতি মোকাবেলা ও চোরাচালান বন্ধে সীমান্তে 109 কিলোমিটারের কাঁটাতারের বেড়া নির্মাণের প্রস্তাব দিয়েছে সরকার। সোমবার বিকেলে বিজিবি সদর দফতর পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। এর সঙ্গে ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের সম্পর্ক নেই জানিয়ে মন্ত্রী বলেন, মিয়ানমার সীমান্তবর্তী এলাকায় ল্যান্ডমাইন শনাক্তে যন্ত্রপাতি সরবরাহ করা হয়েছে বিজিবিকে। মাদক চোরাচালান, তারপরে অস্থিতিশীল অবস্থা এবং অনেক সময় ওখান থেকে এই যে গোলাগুলির কারণে আমাদের নাগরিকরা মৃত্যুবরণ করছে, সেই জন্য এগুলো সব অ্যাড্রেস করার জন্য আমরা এখনও পুরোপুরি ফাইনাল সিদ্ধান্তে যাইনি। তবে আমাদের প্রস্তাব আছে যে আমরা সেখানে কাঁটাতারের বেড়া নির্মাণ করতে চাই 109 কিলোমিটারে। ভারত থেকে কাউকে প্রশ্ন করতে দেওয়া হবে না জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে কঠোর অবস্থানে সরকার। সেরকম কোনো নাগরিক থাকে, বাংলাদেশি নাগরিক সেখানে যেয়ে থাকে, তার তালিকা পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিধি মোতাবেক দিতে হবে। আমরা ন্যাশনালিটি ভেরিফিকেশন করব, করে যদি সেটা সত্যতা পাওয়া যায় সেটা আমরা যথাযথ আইনি প্রক্রিয়ায় আমরা ফেরত নিয়ে আসব। এছাড়া অন্য কোনো উপায়ে আমরা কাউকে অ্যালাউ করব না।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনের বিচার সেনা আইনে হবে বলে আবারও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছি, তারা তাদের বিধি মোতাবেক জেনারেল কোর্ট মার্শাল গঠন করে সেই বিষয়ে ব্যবস্থা নেবেন। যদি সিভিল কোর্টের কোনো বিষয় থাকে আইনানুগভাবে, সেটা তখন পরীক্ষা নিরীক্ষা করে তারা বলবে। কি ব্যক্তিকে দুই আইনে আলাদা আলাদাভাবে ট্রায়াল করা যায় না। বিজিবির কার্যক্রমের প্রশংসা করে সক্ষমতা বাড়াতে জনবল ও সরঞ্জাম বৃদ্ধির পরিকল্পনা তুলে ধরেন সালাউদ্দিন আহমদ। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। বিএনপির শরিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠক করবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে আছেন সহকর্মী স্বপন আহমেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। স্বপন, বিগত যুগপথ আন্দোলনে ও সংগ্রামে বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের যে বৈঠক বা শুভেচ্ছা বিনিময়, সেটি কিছুক্ষণ আগেই শুরু হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি ঠিক সন্ধ্যা 7:27 রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করেন এবং তার কিছু পরপরই আসলে এই যে শুভেচ্ছা বিনিময় এবং আলোচনা সেটি শুরু হয়। এতটুকু পর্যন্ত আমরা জানতে পেরেছি। এর আগে অর্থাৎ যেহেতু নির্ধারিত ছিল এই আয়োজনে প্রায় 30টির মতো রাজনৈতিক দল যারা বিভিন্ন সময় বিএনপির সাথে সহযোগী হয়ে আন্দোলন সংগ্রাম করেছে, এই 30টি দলের মধ্যে প্রায় 150টি রাজনৈতিক ব্যক্তি এই আজকের যে আয়োজন অর্থাৎ আজকের যে আয়োজন সেই আয়োজনে অংশ নিয়েছে এবং এই আয়োজনের পরপর একটি নৈশভোজের আয়োজন রয়েছে, যেটি বলা যায় যে সরকার গঠন করার পরে প্রধানমন্ত্রীর সাথে তার যে শরিক যা ছিল তাদের সাথে এই প্রথম এই আয়োজন করা হয় এবং এই নৈশভোজের পরপর হয়তো কি আলোচনার বিষয় এখানে হয়েছে সেই বিষয়গুলো আমরা জানতে পারবো। তবে সম্ভাব্য ধারণা করা হচ্ছে যেহেতু আন্দোলন সংগ্রামের সময় বিএনপির পক্ষ থেকে বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, নির্বাচনের আগে বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, সেই সকল বিষয় নিয়ে হয়তো আলোচনা হতে পারে এবং পরবর্তী ভবিষ্যতে বিএনপির সাথে জোট করে তারা আসলে রাজনৈতিকভাবে কিভাবে আগানো সম্ভব হয় এই বিষয়গুলো নিয়ে এই আজকের যে আয়োজন সেখানে হয়তো আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। এই আয়োজনকে ঘিরে আসলে বেশ কড়া নিরাপত্তাই করা হয়েছে, যেহেতু প্রধানমন্ত্রী এখানে উপস্থিত হয়েছেন সন্ধ্যার অর্থাৎ বিকেল 5টার আগে থেকেই হয়তো এই যমুনার আশেপাশের যে সড়ক সেখানে বেশ নিরাপত্তা বলয় দিয়ে আসলে ঢাকা হয় এবং যেটা বলছিলাম তার আগেই বিশেষ করে এই আয়োজনে অন্যান্য শরিক দলের পাশাপাশি বিএনপির যে স্থায়ী কমিটি অর্থাৎ বিএনপির যে শীর্ষস্থানীয় নেতারা রয়েছে তারাও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং সবার সম্মিলিতভাবেই আসলে এই আয়োজনটি অনুষ্ঠিত হচ্ছে। যেহেতু প্রথমবার সরকার গঠনের পরে প্রথমবার, অতএব কি বিষয় নিয়ে আলোচনা হবে এই বিষয়গুলো সুনির্দিষ্ট করে আমরা বলতে পারবো তখনই যখন এই আয়োজন শেষে শুভেচ্ছা বিনিময় শেষে নৈশভোজ হবে, তারপরে যারা আসলে এখান থেকে বের হবেন তারপরে আমরা আরও ভালোভাবে এই বিষয়গুলো জানতে পারবো। তবে যেটি বলছিলাম যে এই আয়োজনের মধ্য দিয়ে বিগত যুগপথ আন্দোলনে অংশ নেওয়া দলের সাথে সরকারি জোটের যে পারস্পরিক সম্পর্ক সেটির যে সুনির্দিষ্ট আরও ভালোভাবে রূপ নেবে এটির বার্তা কিন্তু বোঝাই যাচ্ছে এই আয়োজনের মধ্য দিয়ে। অতএব এটি বলা যায় যে এই আয়োজনটি রাজনৈতিক অর্থাৎ সরকার দলীয় পক্ষ থেকে যেমনটি ছিল অর্থাৎ যুগপথ আন্দোলনে অংশ নেওয়া রাজনৈতিক দলের জন্য হয়তো প্রয়োজন ছিল। যাই হোক, আমরা আরও কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে এই বিষয়গুলো বলতে পারবো যখন তারা এখান থেকে বের হয়ে আমাদের সামনে উপস্থিত হবে। এই ছিল আমার কাছে আজকে যে প্রধানমন্ত্রীর সাথে যুগপথ আন্দোলনে অংশ নেওয়া দলগুলোর যে শুভেচ্ছা বিনিময় সেখান থেকে সবশেষ। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী স্বপন আহমেদ। অন্যান্য প্রসঙ্গ, দেশের প্রকৃত উপকারভোগীদের কাছে ফ্যামিলি কার্ডের সুবিধা স্বচ্ছ ও নির্ভুলভাবে পৌঁছে দিতে তথ্য ভাণ্ডার গড়ে তোলার উপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সচিবালয়ের মন্ত্রী পরিষদ বিভাগে ফ্যামিলি কার্ড কার্যক্রম সম্প্রসারণ পরিকল্পনা নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় প্রধানমন্ত্রী প্রকৃত উপকারভোগীদের তথ্য সংগ্রহ, যাচাই বাছাই এবং উপকারভোগী নির্বাচন প্রক্রিয়ার প্রতিটি ধাপে সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। এদিকে সরকার গঠনের পর প্রথমবারের মতো স্বাস্থ্য মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট বিভাগগুলোর কর্মকর্তাদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উজানির ঢলে পানির স্রোতে শেরপুর ভেঙে পড়ল ব্রিজ। জীবিত উদ্ধার করা হয়েছে শিশুসহ 3 জনকে। বৃষ্টি ও ঢলে লালমনিরহাটে বাড়ছে তিস্তার পানি, পৌঁছেছে বিপদসীমার কাছাকাছি। পরিস্থিতি সামাল দিতে খুলে দেওয়া হয়েছে ব্যারাজের 44টি জলকপাট।
নদীর তীরবর্তী এলাকায় মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছেন। এদিকে দেশের উত্তর ও মধ্যাঞ্চলে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পাহাড়ি ঢলে পানির তোড়ে ভেঙে গেছে বেইলি ব্রিজ। সোমবার দুপুরে 2 শিশুসহ 3 জনকে নিয়ে ভেঙে পড়ে শেরপুরের চেল্লাখালী নদীর দক্ষিণ সন্ন্যাসী ভিটা নয়াপাড়ার ব্রিজটি। এ সময় তারা সাঁতরে তীরে ওঠার চেষ্টা করে, স্থানীয়রা পরে তাদের উদ্ধার করে। মেঘালয়ের ভারী বর্ষণে নেত্রকোনায় বাড়ছে বিভিন্ন নদ নদীর পানি। ভোরে কলমাকান্দা সীমান্তের গজারমারি এলাকায় পানি ঢুকে একটি বিদ্যালয়ের একাংশ ভেঙে যায়। সোমেশ্বরী শাখার উবদাখালী ডাকবাংলো পয়েন্টেও পানি বেড়েছে। উজানের ঢল আর বৃষ্টিতে বাড়ছে তিস্তার পানি। ডালিয়া পয়েন্টে ওঠানামা করছে পানি। এরই মধ্যে তিস্তা ব্যারাজের 44টি জলকাপাট খুলে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। সোমবার সকাল থেকে দেশের বিভিন্ন স্থানে থেমে থেমে বৃষ্টি হয়। আবহাওয়া অফিস বলছে, ঢাকা, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। চট্টগ্রাম বিভাগ ছাড়া আর বাকি যে 7টা বিভাগ আছে সব বিভাগের জন্যই ভারী থেকে অতি ভারী বর্ষণের একটা সতর্কবার্তা জারি করা হয়েছে। ভারী বর্ষণের সতর্কবার্তা জারি করেছি, পাশাপাশি বলেছি যে ঢাকা মহানগরীতে অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে। 23 তারিখ থেকে দেশের দক্ষিণাঞ্চল বিশেষ করে চট্টগ্রাম বিভাগে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। চট্টগ্রামের পাহাড়তলীতে স্কুল ছাত্রী আবেদা সুলতানাকে ধর্ষণের চেষ্টা ও হত্যা মামলায় আসামি রুবেলের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এছাড়া চুয়াডাঙ্গা ও মাগুরায় ধর্ষণ ও হত্যা মামলার আরও 2 আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। 3 জেলায় 3 শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় 3 আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। চট্টগ্রামের পাহাড়তলীতে 2023 সালের 21 মার্চ প্রতিবেশী সবজি বিক্রেতা রুবেল 4র্থ শ্রেণীর শিক্ষার্থী আবিদা সুলতানা আয়নীকে ধর্ষণ চেষ্টা করে। ব্যর্থ হয়ে শ্বাসরোধে হত্যা করে শিশুটিকে। তদন্তে রুবেলের সম্পৃক্ততা পেয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। তার দেয়া তথ্যের ভিত্তিতে নিখোঁজের 9 দিন পর ডোবা থেকে আয়নীর মরদেহ উদ্ধার করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 2 এর বিচারক সাইফুর রহমান ফাঁসির আদেশ দেন। মৃত্যুদণ্ড কার্যকর যদি আমরা দ্রুতভাবে বিচার পাই। একমাত্র আসামি রুবেল এই ঘটনার জন্য দায়ী। আজকে হুজুর আদালত এই একমাত্র আসামিকে 3টা অপরাধে, একটা অপরাধের জন্য মৃত্যুদণ্ড, আরেকটা অপরাধের জন্য যাবজ্জীবন কারাদণ্ড, আরেকটা অপরাধের জন্য 10 বছর সশ্রম কারাদণ্ড দিয়েছে। 2023 সালের 21 ডিসেম্বর চুয়াডাঙ্গার জীবননগরে শিশু মরিয়মকে জোরপূর্বক ধর্ষণ করে এক ভ্যান চালক, পরে জবাই করে হত্যা করে। ঘটনার পরদিন নিহতের বাবা বাদী হয়ে জীবননগর থানায় মামলা করেন। 2024 সালের 7 ফেব্রুয়ারি আসামিকে গ্রেফতার করে পুলিশ। 31 জনের সাক্ষ্য গ্রহণ শেষে সোমবার দুপুরে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ মোক্তাগির আলম ফটিককে মৃত্যুদণ্ড দেন। একসঙ্গে জরিমানা করা হয় 2 লাখ টাকা। এছাড়া মাগুরায় 6ষ্ঠ শ্রেণীর স্কুল ছাত্রী রাজিয়া খাতুন ধর্ষণ ও হত্যা মামলায় 1 জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ মিজানুর রহমান এই আদেশ দেন। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। যশোরের ট্রলির ধাক্কায় মোটরসাইকেলের 2 আরোহীর মৃত্যু হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছেন আরেক আরোহী। সকালে মোটরসাইকেলে করে 3 আরোহী শার্শার রুদ্রপুরে যাচ্ছিলেন। এ সময় রুদ্রপুর গোগা সড়কে বিপরীত দিক থেকে আসা ট্রলির সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে 3 জনই ছিটকে পড়ে। ঘটনাস্থলে মৃত্যু হয় 1 জনের। গুরুতর অবস্থায় বাকি 2 জনকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে আরও 1 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ ছিল জনপদের সময়।